দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার কয়েকদিন আগে দেবী প্রতিমা যাতে নষ্ট না হয়ে যায় বা ভেঙে না যায় তার জন্য তাকে রাখা হলো একটি বাস্কের মধ্যে। কিন্তু এরপরই ঘটল একটি অদ্ভুত অলৌকিক ঘটনা। দক্ষিণেশ্বর মন্দিরের একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে তৎকালীন সময়ে বিবেচিত হয়। বেলুড় মঠ দর্শনের পর এখন আমার গন্তব্য দক্ষিণেশ্বর। এখন বেলুড়ের লঞ্চ ঘাটের এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে লঞ্চ পারাপার করে আমার গন্তব্য এখান থেকে দক্ষিণেশ্বরে। তো লঞ্চ এখনও আসেনি, লঞ্চের জন্য এখন ওয়েট করছি লঞ্চ ঘাটে। তো চলুন পরবর্তী পর্বটা এখন আমরা এখান থেকে আরম্ভ করব। গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতে করতে দক্ষিণেশ্বরের দিকে আমি এগিয়ে চলেছি। একদিকে বেলুড় মঠ, অন্যদিকে দক্ষিণেশ্বর। গঙ্গার ঠিক পশ্চিম দিকে বেলুড় মঠ আর পূর্ব দিকে দক্ষিণেশ্বর অবস্থান করছে। এখন আমি এগিয়ে চলেছি দক্ষিণেশ্বরের দিকে। দক্ষিণেশ্বর লঞ্চঘাটে পৌঁছে গেছি। আমার ঠিক পেছনেই রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালীবাড়ি দেখতে পাচ্ছেন। এখান থেকে মিনিট 5 দূরেই মন্দির অবস্থান করছে। চলুন একটু পরেই আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছব। দক্ষিণেশ্বর মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করে বিখ্যাত হয়েছিলেন। কথিত আছে যে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন জানবাজারের বিশিষ্ট জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী মানবদরদী রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির নির্মাণকল্পে তৎকালীন সময়ে প্রায় 9 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। ঠাকুর রামকৃষ্ণের অন্যতম সাধন ক্ষেত্র ছিল এই মন্দির। রানী রাসমণি ছিলেন জানবাজারের জমিদার রাজচন্দ্র দাসের স্ত্রী। রানী রাসমণি তার জনহিতকর কর্মকাণ্ডের জন্য খুবই সুপরিচিত ছিলেন। 1847 সালে রানী রাসমণি ঐশ্বরিক মায়ের প্রতি তার ভক্তি প্রকাশ করার জন্য কাশীতে তীর্থযাত্রার জন্য প্রস্তুত হন। ঐতিহ্যগত বিবরণ অনুসারে তীর্থযাত্রা শুরুর আগের রাতে রানীমা স্বপ্নে দেবী মা কালীর দর্শন পেয়েছিলেন এবং কথিত আছে যে স্বয়ং মা কালী তাকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন যে এখন বেনারস যাওয়ার দরকার নেই, গঙ্গা নদীর তীরে একটি সুন্দর মন্দিরে আমার মূর্তি স্থাপন কর এবং সেখানে আমার নিত্য পুজোর ব্যবস্থা কর। আমি মূর্তিতে নিজেকে প্রকাশ করব এবং সেই স্থানে পুজো গ্রহণ করব। স্বপ্নের দ্বারা প্রভাবিত হয়ে রানীমা অবিলম্বে দক্ষিণেশ্বর গ্রামে জমির খোঁজ করতে লাগলেন। মন্দিরের 20 একরের প্লটটি জন হেস্টি নামে এক ইংরেজ সাহেবের থেকে কিনেছিলেন রানী রাসমণি। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এই মন্দিরের একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান, তাই তন্ত্রমতে স্থানটি শক্তি উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 1847 সাল নাগাদ দক্ষিণেশ্বর মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় এবং 1855 সালে এই মন্দিরের নির্মাণ কার্য শেষ হয়। এই মন্দির নির্মাণ শেষ করতে প্রায় 8 বছর সময় লেগেছিল এবং তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় 9 লক্ষ টাকা। তবে মন্দির নির্মাণকালে ঘটেছিল একটি আশ্চর্য অলৌকিক ঘটনা। সেই সময় একদিকে চলছে দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের কাজ
আর অন্যদিকে একই সাথে রানীর বাড়িতে হচ্ছে দেবী প্রতিমা গড়ার কাজ। দক্ষিণেশ্বর মন্দির ও দেবী প্রতিমার উভয়েরই নির্মাণ কার্য প্রায় সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শুধু মন্দির নির্মাণের জন্য একটি শুভ দিনের। এই অপেক্ষার মাঝে দেবী প্রতিমা যাতে নষ্ট না হয়ে যায় বা ভেঙে না যায় তার জন্য তাকে রাখা হলো একটি বাস্কের মধ্যে। কিন্তু এরপরেই ঘটল একটি অদ্ভুত অলৌকিক ঘটনা। মন্দির উদ্বোধনের জন্য একটি শুভ দিনের অপেক্ষায় দেবী প্রতিমা যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে তাকে বাস্কবন্দি করা হলো। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রানীমাকে দেবী স্বপ্নে এসে বললেন, আমাকে আর কতদিন এভাবে আবদ্ধ রাখবি? আমার যে বড় কষ্ট হচ্ছে। এই বাক্সের মধ্যে আমি হাঁপিয়ে উঠেছি, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। যত শীঘ্র পারবি আমাকে প্রতিষ্ঠা কর। স্বপ্নটি দেখা মাত্র রানীমা ঘুম থেকে উঠেই বাস্কবন্দি প্রতিমার কাছে দৌড়ে গেলেন। আর বাস্কবন্দি দেবী প্রতিমাকে যখন বার করা গেল তখন সকলেই হতবাক। গরমে মানুষ যেভাবে ঘেমে যায় তেমনি বাস্কের মধ্যে থাকার ফলে দেবী প্রতিমাটিও ওই একইভাবে ঘেমে উঠেছে। এমন ঘটনার পরই রানীমা আর শুভ দিনের অপেক্ষা না করে ওই স্নানযাত্রার দিন মন্দিরে দেবীকে প্রতিষ্ঠা করলেন। এই মন্দির প্রতিষ্ঠাকালে রানী রাসমণিকে গোঁড়া হিন্দু ব্রাহ্মণ সমাজেরও বাধার সম্মুখীন হতে হয়েছিল তৎকালীন সময়ে। পরিকল্পনা মাফিক মন্দির প্রতিষ্ঠার সমস্ত কাজকর্মই ঠিকঠাকই চলছিল সেই সময়। এদিকে রানীমা প্রস্তুতি নিচ্ছেন দেবীকে অন্নভোগ দেওয়ার জন্য। আর এই কথাটা জানাজানি হতেই সেকালে রানীমাকে একটি তীব্র বিরোধের সম্মুখীন হতে হয়েছিল। কারণ রানীমা জাতিতে শূদ্র হওয়ায় সামাজিক প্রথা অনুযায়ী কোনো ব্রাহ্মণই, এমনকি রানীর নিজ গুরু বা কুলপুরোহিত দেবীকে অন্নভোগ দিতে রাজি হলেন না। সমস্ত আয়োজন মুহূর্তের মধ্যে থমকে গেল। অবশেষে বিধান এলো কলকাতার চতুষ্পাটির ব্রাহ্মণ রামকুমার চট্টোপাধ্যায়ের কাছ থেকে। তিনি বিধান দিলেন, রানীমা যদি ওই মন্দিরটি কোনো ব্রাহ্মণকে দান করেন তাহলে ওই ব্রাহ্মণ কর্তৃক দেবীকে অন্নভোগ দেওয়া অশাস্ত্রীয় কাজ হবে না। রামকুমারের এই বিধানে তৎকালীন ব্রাহ্মণ পণ্ডিত মহলে নিন্দার ঝড় উঠেছিল। তথাপি সমস্ত নিন্দা ও বাধাকে উপেক্ষা করে রানীমা এই কার্য সম্পাদনের জন্য রামকুমারকে আহ্বান জানালেন। আর রানীমার ইচ্ছানুসারে 1855 সালের 31শে মে বৃহস্পতিবার ওই স্নানযাত্রার দিন মন্দির প্রতিষ্ঠার শুভ কার্য সম্পাদন করা হলো। মন্দির নির্মাণের পর রানী রাসমণিকে মন্দির নির্মাণের জন্য এবং মন্দিরে পূজা অর্চনার জন্য প্রভূত সাহায্য করেছিল ঠাকুর রামকৃষ্ণের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। রামকুমার চট্টোপাধ্যায় সেই সময় প্রধান পুরোহিত রূপে এইখানে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। দক্ষিণেশ্বর মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর বা গৌড়ীয় স্থাপত্যের নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা। উপরের 2টি তলে এর 9টি চূড়া বণ্টিত হয়েছে। মন্দিরটি দক্ষিণমুখী। একটি উত্তোলিত দালানের উপর গর্ভগৃহটি স্থাপিত। গর্ভগৃহে শিবের বক্ষ পরে ভবতারিণী নামে পরিচিত কালী মূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তিদ্বয় একটি রূপোর সহস্রদল পদ্মের উপর স্থাপিত। দেবী চতুর্ভুজা। দেবী শায়িত শিবের ওপর দাঁড়িয়ে আছেন। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের পশ্চিম দিকে গঙ্গা বরাবর রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি একই প্রকার দেখতে 8 চালা পূর্বমুখী শিব মন্দির। গঙ্গার একটি ঘাটে এই মন্দিরগুলি দণ্ডায়মান। মন্দিরের প্রতিটি কক্ষে শিবলিঙ্গ ও বিগ্রহের নাম হল যজ্ঞেশ্বর, জলেশ্বর, জগদীশ্বর, নদেশ্বর, নন্দীশ্বর, নরেশ্বর, যোগেশ্বর, রত্নেশ্বর, জটিলেশ্বর, নকুলেশ্বর, নাগেশ্বর ও নির্ঝরেশ্বর।
রামকুমার চট্টোপাধ্যায়ের দেহত্যাগের পর তার ভাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব 1857-58 সাল নাগাদ এই মন্দিরের প্রধান পুরোহিত রূপে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর পরবর্তী 30 বছর পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেছিলেন। দক্ষিণেশ্বরে কিভাবে আসবেন? দক্ষিণেশ্বরে আপনারা শিয়ালদা এবং হাওড়া দিয়ে আসতে পারেন। যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে আসুন। ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বর স্টেশনে নামুন। দক্ষিণেশ্বর স্টেশন থেকে এই মন্দির মাত্র 5-7 মিনিটের হাঁটা পথ। যদি হাওড়া দিয়ে আসেন তাহলে হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল বা শ্রীরামপুর লোকাল বা অ্যাভেলেবেল অনেক ট্রেন পেয়ে যাবেন। ট্রেন ধরে বেলুড়ে চলে আসুন। বেলুড়ে এসে বেলুড় মঠ দর্শন করার পর বেলুড় থেকে ফেরি পেয়ে যাবেন। ফেরি সার্ভিস এখান থেকে চালু আছে বেলুড় ফেরিঘাট থেকে। বেলুড় ফেরিঘাট থেকে লঞ্চ ধরে দক্ষিণেশ্বর লঞ্চে করে আপনারা চলে আসতে পারেন এই মন্দির দর্শন করার জন্য। এবার বিদায় বন্ধুরা, পরবর্তী পর্বে আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে ভালো ভালো ভিডিও করার মোটিভেশন পাবো আপনাদের থেকে। তো এবার বিদায় সবাইকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে।